উৎসব মানেই মানব সম্মেলন, তো সেভাবেই আমরা সম্মিলিত হয়েছি। প্রগতি সাহিত্য সংসদকে ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। তারা দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে বন্ধুরা যেমন টকটক করে। আর আমাদের মাঝে একটু আগে প্রবেশ করলেন আমাদের প্রাবন্ধিক কলাম লেখক রুনু বিলকিস। আমার মনে হচ্ছিল এক পশলা বৈশাখ আমাদের সঙ্গে যুক্ত হলো, সেভাবেই মনে হচ্ছিল আমার। মানে রুনু আপার পোশাক সমস্ত কিছু মিলে মনে হচ্ছে বৈশাখ আর কি। হলো আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই, তোদের কি বলিবার আছে ভেবে অবাক হই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, আমার নাই কথা তোমার শত কথা কই। বরাবরের প্রতি আমার আশ্রয়স্থল রবীন্দ্রনাথ। এখানে যারা আছেন সবাই লেখালেখির সঙ্গে যুক্ত। আমিও যে লিখি না সে কথা বলবো না, খুব একটা চেপে ধরলে পরে তখন হয়তো দেখা যাচ্ছে দু একটা লেখা বলতে হয় আর কি। কারণ এই জায়গাটা খুব শক্ত, এই জায়গাটার দায় বড় বেশি। এই কলমটা ধরলে পরে তখন হাতটা আসলে খুব ভাবে যে ঠিকঠাক পাচ্ছি তো। আমি যেটা নিয়ে কাজ করি, যে মাধ্যমে কাজ করি, সেটা তো কথা, যেটা লিখিতই হোক সেটা মৌখিকই হোক, সেই কথা নিয়ে একটু বলি। যে আমরা যাই কিছু বলি না কেন, ঠিক যেমন আমরা আজকে এই অনুষ্ঠানে আসার সময় সে নারী হোক পুরুষই হোক সবাই কিন্তু আয়নার সামনে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? সেটা বোঝানো অবয়ব নিয়ে আমরা সামনে আসবো। তো আমাদের বডি পার্টের প্রতিটা অর্গানের যতটা গুরুত্ব, তার চেয়ে বেশি গুরুত্ব দিই আমরা কাকে? আমাদের মুখাবয়বকে, তাই না? তার মানে আমার শরীরের জন্য আমার মুখটা যত বেশি প্রায়োরিটি পায়, প্রাধান্য পায়, মুখের জন্য ভাষাটা ঠিক ততটাই প্রায়োরিটি পায়, ততটাই প্রাধান্য পায়। তো সেই কারণে একজন লেখক, একজন শিল্পী, তাকে যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ভাষা। এখন এই ভাষাটা আমাদের আসলে কি? ভাষা দিয়ে কি হবে? আমরা যখন কারো জ্বর আসে না, টেম্পারেচার বেড়ে যায়, কি দিয়ে মাপি? থার্মোমিটার দিয়ে মেপে বলছি যে হচ্ছে এত ডিগ্রি জ্বর। বৃষ্টি হচ্ছে, সেটা মাপারও একটা যন্ত্র আছে, বলছি এত মিলিমিটার বৃষ্টি হলো। আর কত ডিগ্রি গরম, সবই মাপা হচ্ছে। ইভেন পানিটা কতটা ফুটছে সেটা মাপার জন্য একটা যন্ত্র আছে। এবার আমাকে আপনাকে মাপবে কি দিয়ে? আমাদের মাপার একটা মিটার আছে, এবং সেটা হচ্ছে ভাষা মিটার, কথা মিটার। ঠিক আছে? আমার শব্দ চয়ন, আমার বাক্য গঠন, আমার সমস্ত কিছু বলে দেবে যে আমি মানুষটা আসলে কোন পর্যায়ে আছি। তো সেই কারণে আমরা যারা লিখছি, আমাদের কাঞ্চনাদি খুব চমৎকার করে বলে গেলেন এবং অনেকটা পড়াশোনা করে এসছেন। আসলে এই জায়গাটা আসলে ঠিক সেরকমই। এটা জায়গাটা দমদম করে দাঁড়ানো যায় না, দমদম করে আপনি এটা লেখা লিখতেও পারবেন না। এটা সরাসরি ঈশ্বর প্রদত্ত। কেন? কারণ ঈশ্বর আপনাকে একটা স্কোপ দিচ্ছে যে তোমাকে একটা জায়গা দিলাম, তুমি কিছু বলো। তো সেই কারণে যারা প্রথম দিকে থাকে তাদের দায়টা অনেক কম। যারা একটু প্রধান অতিথি পর্যায়ে দাঁড়াচ্ছে, যারা একটু উদ্বোধক পর্যায়ে দাঁড়াচ্ছে, তাদের দায়টা নিয়ে দাঁড়াচ্ছে অনেক বেশি। আমরা হয়তো দুপাতা বলে চলছে, কিন্তু তার একটা পুরো বই পড়ে আসতে হবে। এবং বইগুলো কিরকম? অনেকটা তো পড়ে এসছে। এখন আসলে আমার সামনে আমার কাছে মনে হচ্ছে প্রতিটা মানুষ একটা একটা করে বই, এবং আমি আসলে প্রতিদিন চেষ্টা করি যে এই প্রত্যেককে নিজের ভেতরে ধারণ করার জন্য। আসলে আমরা বলি না যে গায়ক আর
শিল্পী। এখন গায়ক আর শিল্পী দুজন কি এক? যিনি গান করছেন, শুধু গান করছেন তিনি গায়ক, আর যিনি শিল্পী তিনিও গান করছেন, কিন্তু তিনি শিল্প সত্তাকে তিনি ধারণ করেন, শিল্প সত্তাকে তিনি সৃজন করেন। তো সেই কারণে গায়ক আর শিল্পীর মধ্যে একটা তফাৎ আছে। তো যখন লেখালেখি করছি, তো প্রথাগত লেখক আর সৃজনশীল লেখক দুয়ের মধ্যেও একটা তফাৎ আছে। আমি কলম ধরলে আমি লেখক হয়ে গেলাম না। আমার একটা ফিচার পত্রিকায় ছাপা হয়েছে, আমি লেখক হয়ে গেলাম না। লেখক হতে গেলে পরে নিজের ভেতরটাকে খুব খুব ভালো করে ফোকাস করতে হয়, অবলোকন করতে হয়। ছোটবেলায় একটা দেখবেন যে আমাদের বাবা মারা আসলে মানে অবচেতন ভাবে আমাদের কত কিছু শিখিয়েছে। ছোটবেলায় যখন হাঁটতে গিয়ে পড়ে যেতাম, যখন লিখতে গিয়ে লেখার ভুল হতো, বলছে ধ্যান কোথায় থাকে, ধ্যান কোথায় থাকে, ধ্যান দিয়ে লেখো, ধ্যান করে হাঁটো, একটু দেখে হাঁটো। তাহলে ধ্যান, ধ্যানটা আবার কি জিনিস? যে ছোটবেলায় শোনা শব্দ, এর অর্থটা কি দাঁড়ালো? আসলে ধী মানে হচ্ছে জ্ঞান, ধী মানে হচ্ছে জানা, ধী মানে হচ্ছে নিজের ভিতরে প্রবেশ করা জ্ঞান, আর নি মানে হলো যাত্রা। তাহলে ধ্যানই হলো কি দাঁড়ালো? জ্ঞানের দিকে যার যাত্রা, সেই জ্ঞানে। এবার জ্ঞানের দিকে যাত্রাটা আপনার হচ্ছে কি করে? আপনি আজকে সকালবেলা সবারই ঘুম ভেঙেছে, আজকাল তো আমাদের ওই যে মোবাইল এসে গেছে হাতে, আমরা ঘুমোতে যাওয়ার আগে সায়েন্স বলছি যে তুমি এটাকে তোমার হাত থেকে 14 হাত দূরে রাখো, আর আমরা এটাকে বুকের কাছে টেনে নিয়ে ঘুমোচ্ছি, ঠিক না? সাহিত্য আমার কাছে অন্যরকম একটা বিষয়। সাহিত্য মানে সূর্য ওঠা দেখাটাও আমার কাছে সাহিত্য। খুব ভোরবেলা যখন আলো উঠছে, তখন আপনারা সেইভাবে দেখছেন নাকি আমি জানি না, যেহেতু আপনারা লেখালেখি করেন বা যারা আমরা শিল্পর সঙ্গে আছি, অন্ধকারের ভেতর থেকে আলো বেরিয়ে আসছে, এবং এই যে ডাইমেনশন, একটা একটা করে আলো, আলো আলো আলোর পথে পৌঁছায়, সেই জায়গাটা থেকে আলো আসছে। আমার যে গভীর লগ্নে সেই আলো থেকে আমি কি করে অন্ধকারের দিকে যাত্রা করছি, শুধুমাত্র এইটুকু যদি নিজের ভেতরে ধারণ করে আপনার লেখালেখির মাত্রায় তো কোথায় চলে যাবে। প্রতিদিন আমি কি একই লেখা লিখবো? প্রতিদিন আমি কি একই ছন্দে হাঁটবো? আমার কি টেস্ট চেঞ্জ হবে না? নিজের ভেতরে এটা দেখা। আমি তো, আপনারা অনেক লিখছেন, অনেক পড়ছেন, আমি তো এখনো সেই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারই পড়ে আছি। বলছেন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the world so high, like a diamond in the sky. What is diamond and what is sky? What is twinkle? What is the star? Just ask your own self. নিজেকে তুমি জিজ্ঞাসা করি, আমি এটাই খুঁজে পাই না। আমি যখন নোলক পড়ি, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষ, আমার কখনোই এটা ছোটদের কবিতা মনে হয় না। আলমা বলছে কি লিখেছে, কি বলছে? আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, কাছে তোমার কাছে, হাত দিও না, হাত দিও না আমার শরীর ভরা পোয়াল মাঝে। বন্ধু মিলে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বঙ্কা যেথায় পাহাড় ছড়িয়ে থাকে। চল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিন, সবুজ বনের হরিণ দিয়ে পাড়িতে চিঠি। বনের কাছে এই মিলনে ফিরিয়ে দেবে ভাই, আমার মাকে গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো, কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল কিনেছি, নোলক করি না তো, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরাবো, হাজার হরিণ পাতার থাকে বাঁধিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা, এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা।
আমার মায়ের গয়না ছাড়া ঘরে গিয়ে যাবো না। তাহলে আমার মায়ের গয়নাটা কি জানালো? আমার মায়ের গয়না, আমার মায়ের স্বাধীনতাকে আমি কোথায় কোথায় খুঁজবো? সমস্ত নদী তো বল মাছে ভরে আছে, সমস্ত বনে জঙ্গলে তো সাধারণরা আমরা সব মাথা করে মরছি। শেষমেশ কি বলছে? এলিয়ে খোপা রাত্রি এলেন, সে কি আপনার আমার এইটুকু চুল? এলিয়ে খোপা মানে কি? আমার সেই দাদিমার কাছে যায়, ঠাম্মার কাছে যায়, দিদিমার কাছে যায়, সেই খোপা নেগেটিভিটি আমাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে। আমি আবারই বলছি, এলিয়ে খোপা রাত্রি এলেন, এইভাবে অন্ধকার আমাদের প্রতিনিয়ত গ্রাস করছে। ফের তারা লাম্পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। একটা ছোটদের কবিতার মধ্যে দিয়ে কি বিশাল একটা মেসেজ। আমি যখন বীর পুরুষ পড়ি, সবাই বলছে বীর পুরুষ ছোটদের কবিতা। কেন একটা ছোটদের কবিতা হবে? আমি তো এই বীর পুরুষের মধ্যে একজন মুক্তিযোদ্ধাকে দেখি, আমি তো এই বীর পুরুষের মধ্যে একজন সূর্য সেনকে দেখি, আমি তো এই বীর পুরুষের মধ্যে একজন প্রীতিলতাকে দেখি। তাহলে এটা ছোট হলো কি করে? একটা ছোট জিনিসের মধ্যে দিয়ে একটা বড় মানুষের ভেতরে কি করে একটা আলোড়ন তুলে দেওয়া যায়? এটা মনে হয় আমাদের, আমরা বলছি মানে ফলনটা যখন ধরি না, এখন আবার একটা ট্রেন্ড বেরিয়েছে, ইউটিউবে দেখি বলছে কলমে অমর কণ্ঠে আমি। কলম আর কণ্ঠ আপনি যদি হন, লেখাটা এলো থেকে, তার মানে আপনি যদি লিখতে চান আপনাকে স্রষ্টার সঙ্গে কানেক্ট হতে হবে। এবং স্রষ্টার সঙ্গে কানেক্ট হতে গেলে পরে আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের দিকে ফোকাস করতে হবে, নিজের দিকে তাকাতে হবে। বুঝে আসছি না যে ধ্যান আর ফোকাসটা হবে কি করে? এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো? না পাচ্ছেন না? কেন দেখতে পাচ্ছেন? কেন দেখতে পাচ্ছেন? কারণ আমার শ্বাস প্রশ্বাস চলছে। এই শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে না, তখন আপনারা আমার শরীরটা দেখবেন, আমাকে দেখবেন না, কারণ আমি তখন তো সব হয়ে গেছি। বুঝতে পারছি? আমার যখন শ্বাস প্রশ্বাস চলছে তখন আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। কিন্তু শ্বাসটা যেই সেকেন্ডে, যেই মুহূর্তে বন্ধ হয়ে গেল, তখন তো আমি ওখানে নেই। আপনি আমাকে দেখবেন কি করে? আমার শুধুমাত্র শরীরটা পড়ে আছে, কায়াটা পড়ে আছে, আমি তো বেরিয়ে গেছি না। শ্বাসের দিকে ফোকাস করে একটু, এই যে অক্সিজেনটা একটু একটু করে আমাদের ভেতরে ঢুকছে, প্রতিনিয়ত সবার ভেতরে ঢুকছে। কোনোদিন খেয়াল করে দেখেছি যে কোন নাকে শ্বাস ঢুকছে? শ্বাস তো হয়, শ্বাস তো দিচ্ছি, কিন্তু মজার বিষয় আমরা প্রতি মুহূর্তে মানে প্রতি 40 to 60 সেকেন্ডে আপনার কিন্তু শ্বাসনালী চেঞ্জ হচ্ছে। শ্বাসনালী চেঞ্জ হচ্ছে, আপনি এক নাকে শ্বাস নিচ্ছেন এবং 40 to 60 সেকেন্ড পর আপনি হাত দিয়ে দেখবেন যে আপনি আরেকটা নাক দিয়ে শ্বাস নিচ্ছেন। কিন্তু শ্বাসটা কতটুকু যাচ্ছে? শুধুমাত্র কণ্ঠ অবধি। কিন্তু আমি একটা বড় করে শ্বাস নিই তো দেখেন, সেকেন্ডের মধ্যে রিল্যাক্স, সেকেন্ডের মধ্যে রিল্যাক্স। এবং এই যে আমরা বলছি না যে হচ্ছে ধ্যান করো, ধ্যান আসলে করা যায় না, ধ্যান আসলে হয়। এখন ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছে নিজের ভেতরে একেবারে শূন্য করে ফেলা। এবং ঠিক এই যে যখন আমি বললাম যে হচ্ছে আপনারা একটু শ্বাস নিন, একটা বড় করে, আমি দেখেছি কেউ কেউ কথাটাকে খুব সত্যি সত্যি বিশ্বাস করেছে, বড় করে শ্বাস নিল এবং ছাড়লো। ঠিক ওই মুহূর্তে আমি পৃথিবীর কিচ্ছু চিন্তা করিনি, আমি চিন্তা করেছি শ্বাস ঢুকছে, শ্বাস বেরোচ্ছে। দ্যাটস কল্ড ধ্যান, দ্যাটস মিন ফোকাস। ওই জায়গাটা আমাদের বড় বেশি খেয়াল করতে হবে। একটু যদি নিজেরা একটু সচেতন হই। আসলে ভাষার কথা দিয়ে শুরু করছিলাম, ভাষাটা আসলে বড় মায়ার। অ বললেও আমার কান্না পায়, ক বললেও আমার কান্না পায়, কারণ আমার এই অ আর ক যাই বলি না কেন, এরা এত সুন্দর, এরা এত সুন্দর, এরা এত সুন্দর। আমি আজ পর্যন্ত এদেরকে ওদের রূপে দেখিনি, ওদের রূপে আমি বলতে পারিনি। এই রূপটা দেখা, এই গন্ধটা শোনা, এই রসটাকে আস্বাদন করা, একজন মানুষ যদি খুব বেশি খেয়াল করে তাহলে সেটা পায়। আমরা বলি না মহাপ্রাণ গুলো বলতে একটু কষ্ট হয়, আসলে মহাপ্রাণ অক্ষরগুলোই সুন্দর। ধ, ঘ, ছ, ধ, কত সুন্দর, চমৎকার। আসলে যেটা বলতে একটু কষ্ট হয় না, সেটাই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। একটা মজার খেলা করি, হ্যাঁ? আপনারা একটু হাতটা তোলেন তো প্রত্যেকে, প্লিজ প্লিজ রাইজ ইউর হ্যান্ড, লিটল বিট মোর, একটু আরেকটু
থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, প্রথমবার যখন হাত তুলতে বললাম, পরের বার যখন হাত তুলেছেন, প্রথমবারই তো অতটাই তুলতে পারতেন, প্রথমবারই তো অতটুকু তুলতে পারতেন, কিন্তু তুললেন না কেন? তার মানে আমরা আসলে যতটুকু কাজ করতে পারি তার চেয়ে কম এফোর্ট দেই, তার চেয়ে কম এফোর্ট দেই। তো সেইটা একটু যদি হয়, একটু লিটল বিট মোর, এইটাকে যদি একটু বাড়িয়ে দিই, প্রতিদিন প্রতিদিন আমি একটু করে আঁকাবো। একটা গল্প বলে শেষ করি, কেমন? দুটো বন্ধু কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে যায়, দুজনেরই খুব বন্ধুত্ব, প্রতিদিন একই সময় যায়, একই খাবার নিয়ে যায়, প্রতিদিন দুপুরবেলা এতটুকুই সময়, অর্থাৎ যে ব্রেক টাইম আর কি, বলে না কাঠ কাটতে কাটতে হয়রান হয়ে যায়, তারপরে অতটুকু একটু বিশ্রাম নেয়, বিশ্রাম নিয়ে প্রতিদিন দুজনে কিন্তু একই সময় এতটুকু, আধা ঘন্টা 40 হলে 40, অতটুকু বিশ্রাম নেয়, আবার যথারীতি কাজ করে, তারপর সন্ধ্যায় আবার যথারীতি ঘরে ফিরছে। কিন্তু প্রতিদিনই দেখা যায় একজনের কাজ একটু বেশি হয়, প্রতিদিনই দেখা যাচ্ছে একজনের একটু করে বেশি হচ্ছে। তো এরকম করতে করতে তো মাস শেষ হয়ে দেখা যাচ্ছে যে যার প্রতিদিন একটু বেশি হয় তার মাস শেষে প্রচুর কাজ হয়ে গেছে। এখন আরেকজন বন্ধু কিছুতেই বুঝতে পারে না যে ওর একই এফোর্ট, একই সময়, একই খাবার, একই ব্রেক, একই সময় মেয়াদি ব্রেক, কিন্তু আমার এটুকু হচ্ছে আর ওর এত বেশি কেন? তো বন্ধু মানুষ শেষমেশ পেটের কথা ফুসফুস করছে, না বলে আর পারছে না, তো বলেই দিল যে বন্ধু, একই রকমের কাজ করি, একই খাবার খাই, একই সময় দিই, কিন্তু আমার কাঠের চেয়ে তোমার কাঠ বেশি হয় কেন? আচ্ছা, এই কথা তুমি একদিন জিজ্ঞেস করলেই তো পারতে। আসলে হয়েছে কি জানো, প্রতিদিন আমরা যে সময়টুকু বিশ্রাম নিতাম সেখান থেকে শুধুমাত্র 5 মিনিট সময় বের করে আমি আমার কোরলটাকে খুব ধার দিতাম, আমার যে কোরলটা দিয়ে আমি কাঠটা কাটি সেটাকে আমি শাম দিতাম, এবং যথারীতি একই সময় বিশ্রাম শেষ হওয়ার পর আমি কাঠ কাটতে যাচ্ছি। তো যে কোরলটার ধার বেশি হয়েছে সে তো অবভিয়াসলি বেশি কাঠ কাটবে, বোঝা গেছে মজাটা? তো সেই কারণে ওর কাঠটা বেশি হয়ে যায়। আপনারাও যদি নিজের এই লেখালেখিটাকে একটু ধার দেন আর কি, প্রতিদিন একটু করে, দ্যাটস 3 dimension of Swami Vivekananda, 3H dimension, sorry, 3H dimension. 1H is head, next one is heart, and last one is hand. Head, heart, hand. ঠিক আছে? এবার কিন্তু কি কাজে লাগে? আপনি একটু বেশি ভাবছেন, আপনি একটু বেশি ব্রেন ওয়ার্ক করেন, ওই একটু প্রথম বলেছিলাম না লিটল বিট মোর, ঠিক আছে? ওই একটু, তাহলে দেখবেন আপনার মেধার জায়গাটা বেশ ফুলছে, কারণ আপনি একে কাজ করাচ্ছেন। হার্টে আসেন, আপনার চারপাশের মানুষগুলোকে একটু ভাবেন, একটু অনুভব করেন, আমি প্রতিদিন তাদের জন্য কি করতে পারি, তাহলে হার্ট হয়ে গেল। এরপরে সেইটাই অ্যাপোর্টটা দিচ্ছে কোথায়? হাতে, হ্যান্ডে। এই হাত দিয়ে তো আমি লিখছি না, এই হাত দিয়ে তো আমি প্রতিনিয়ত কাজ করছি, তাহলে ওই প্রতিদিন লিটল বিট মোর, আর হচ্ছে ওই কোরআনটাতে একটু ধার দেওয়া, সেটুকু যদি আমরা করি তাহলে আপনারা দেখবেন যে নজরুলের একটা সিগনেচার পয়েন্ট, বলে উন্নত মামসী শিরে নিহারিয়া মারিনাতে শির ওই শিখরে নিমাদ্রি, বলে মহাবিশ্বের মহাকাশ তারি চন্দ্র সূর্য গ্রহে তারাছে, তাই না? রবীন্দ্রনাথের প্রচুর লেখা, কিন্তু রবীন্দ্রনাথের একটা কবিতা বলতে বললে আজিয়ে প্রভাতে রবির পর কেমনে বসিল প্রাণীর পর, ঠিক আছে? একটা মনে করেন যে রবীন্দ্র নজরুলের আরো বহু 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 বন্ধু আছে। বছর আগে ছিল লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চিকে দেখেছেন আপনারা? লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা ছবিটি আপনার চোখে আসে নাই? চিন্তা করেন কোন কালে ও এই ছবিটা এঁকে গেছে, আমরা ওকে জীবনে দেখি নাই, ওর আর কোনো ছবি আমরা অনেকেই দেখেছি কিন্তু মনে নাই, কিন্তু তার সৃষ্টিকর্ম আজকে এত বছর পরে তাকে বাঁচিয়ে রেখেছে। আমরা সবকিছু আমরা ঘরে রাশেন্দ্রফের কাছে আছি, রাশেন্দ্র লিখছে ঢাকার ফাঁকা রাস্তাগুলোয় লোকে লোকারণ্য, চতুর্দিকে মিছিল নামে স্বাধীনতার জন্য, মিছিল থেকে ছড়িয়ে পড়ে বজ্র কণ্ঠস্বর, রেসকোর্সের মাঠ হয়েছে বঙ্গোপসাগর। রাশেন্দ্রফের সিগনেচার পয়েন্ট। রাশেন্দ্রফের এই কবিতাটা এই চট্টগ্রাম শহরের
এমন কোনো বাচিক শিল্পী নাই যে আবৃত্তি করে নাই। ছোটরা এই কবিতাটাকে অন্তরে ধারণ করেছে, ছোটদের সঙ্গে সঙ্গে তাদের মায়েরা এই কবিতাটাকে ধারণ করেছে। এই কবিতা জাতীয় পুরস্কার নিয়ে এসেছে রাষ্ট্রপতির কাছ থেকে, এই পুরস্কার দিয়ে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়ে এসেছে। এই কবিতা করে আমার এক স্টুডেন্ট, সে 25,000 টাকা পেয়েছে। গাছের দ্রব্যে তোমার আরেকটা গাছের দ্রব্যের কবিতা আছে, তোমার কিসের অভাব খোকা, ইচ্ছে হলে পাও গাছে সব জয় জোনাকি পোকা। সিগনেচার, তা আমরা প্রতিদিন একটু চিন্তা করি যে আমার সিগনেচারটা কোন দিন হবে, আমাকে কোন কবিতা বাঁচিয়ে রাখবে। হেলাল হাফিজ যখন লিখছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ারটা শ্রেষ্ঠ সময়, আর কোনো কবিতা হেলাল হাফিজ না লিখলেও চলে। 33 বছর কাটলো কেউ কবে রাখেনি, শুনে আর কোনো কবিতা না লিখলেও চললো। তো আমরা প্রতিনিয়ত যে লিখছি, প্রতিনিয়ত একটু একটু ভাবি যে আমার সিগনেচারটা আমি কোন দিন দিয়ে যাবো, পৃথিবীতে আমি তো থাকবো না, আমার সিগনেচারটা থাকবে, এই সিগনেচারটা দিয়ে যাওয়ার ব্যবস্থাটা করি। এইভাবে করে একটু ভাবি, এটা নিজের দিকে তাকাই, কিচ্ছু না, শুধু একটু ভালোবাসা লাগে, আর কিছু না। নিজের সঙ্গে একটু প্রকাশ করি, নিজের ভেতরে একটা আমি আছে, সেই আমিটাকে দেখি। বাড়ির পাশে আর সে থাক পড়শি বসত করে, আমি একদিন সম্পর্ক স্থাপন করে লেখা আপন গতিতে চলবে। প্রগতিকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। প্রগতির যাত্রা এরকম ধারণা থাকুক। ধন্যবাদ, সবাইকে ভালো আসবে।